স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। আগামী নির্বাচন নিয়ে নানা রকম আলোচনা, রাজনৈতিক দলগুলো চলছে, নির্বাচন কমিশনের রাষ্ট্রপতির সাথে বৈঠক ও বিভিন্ন দলের নির্বাচনী ভাবনা উঠে আসছে গণমাধ্যমে। এসব নিয়ে আজকে আলোচনা নির্বাচনের গণিত। কথা বলতে স্টুডিওতে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, আছেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স এবং আওয়ামী লীগের সংসদ সদস্য ওয়ারাস হোসেন বেলাল। বীর প্রতীক কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে সাথে যোগ দিচ্ছেন। স্বাগত আপনাদের। জনাব নিতাই রায় চৌধুরী, আপনি জানেন যে কয়েকদিন আগে সরকার প্রধান সহ ক্ষমতাসীন দলের নেতার বক্তব্যের প্রতি ইঙ্গিত করে বেগম খালেদা জিয়া বলেছেন, কিন্তু রাষ্ট্রপতিকে যে ওরা কানে কানে কি বলবেন, রাষ্ট্রপতিকে দিয়ে যে কি করাবেন সেটা কি আমরা বুঝি না, সেজন্য এখন বলছেন রাষ্ট্রপতি যা করবেন সেটা আমরা মেনে নেব, এটাই তাদের লক্ষ্য উদ্দেশ্য। এই কথা যদি আপনারা জানেনই বোঝেনি, তাহলে রাষ্ট্রপতির কাছে সংলাপের দাবি বা কেন তুলেছিলেন, রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ কেনই বা করলেন? আপনাকে ধন্যবাদ। আমরা আমাদের দলের অবস্থানটা এটা পরিষ্কার করার জন্যই বিএনপির পক্ষ থেকেই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি সাংবাদিক সম্মেলন করে একটা প্রস্তাব পেশ করেছেন। এবং এই যে প্রস্তাবাবলী যাই বলেন, এখানে আমরা সম্পূর্ণ সুস্পষ্টভাবে কতগুলো কথা সেখানে বলা হয়েছে সেখানে, এবং তার পরপরই রাষ্ট্রপতি এই সংলাপের আয়োজন করেছেন, এটা আমরা লক্ষ্য করছি। কিন্তু আরেকটা জিনিসের সাথে লক্ষ্য করছি, সেটা হচ্ছে এই যে সরকারি দলের পক্ষ থেকে এবং বিশেষ করে সরকার প্রধানের পক্ষ থেকেও বিভিন্ন সময় তাদের বক্তব্যের মাঝ দিয়ে এমন কিছু তাচ্ছিল্য ভাব এসছে এই আলোচনাকে কেন্দ্র করে, যে অ্যাজিব সর্বশেষ রাষ্ট্রপতিকে আমরা যা বলবো তাই শুনবে। এবং বাংলাদেশের সংস্কৃতি ঠিক এরকম, সংস্কৃতিটাও এই ধরনের। না, কিন্তু অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, আপনি খুব ভালো করে জানেন যে আপনারা যখন রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ করতে চাইছিলেন, আওয়ামী লীগের শীর্ষ নেতারা তখন বলছিলেন যে রাষ্ট্রপতি আর কি বলবেন, আপনারা চা খেয়ে চলে আসবেন। আপনারা কিন্তু বলেছিলেন যে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আপনারা দেখা করতে চান, সময় চান, এবং সেটা নিশ্চয়ই এটি নতুন রাজনীতি তৈরি সৃষ্টি করবে। আপনারা যখন দেখা করে এসে আবার বেগম জিয়া এই কথা বলছেন যে আমরা জানি যে রাষ্ট্রপতিকে ওনা কানে কানে কথা বলে দিবেন এবং তারপরে কি হবে সেটা আমাদের জানাই আছে। এটা তো বলাই যেতে পারে। কথা হচ্ছে যে এই কথাটা যদি মিথ্যা প্রমাণিত করতে হয়, তাহলে আমরা যে প্রস্তাবটা দিয়েছি সেই প্রস্তাবটা যদি জাতির সামনে গ্রহণযোগ্য মনে হয়, এবং বিভিন্ন রাজনৈতিক দলের থেকে এখনো পর্যন্ত যারা সংলাপে যাচ্ছেন ঠিক এই প্রস্তাবের পক্ষেই তারা কথা বলছেন। অতএব এই প্রস্তাবের অনুরূপ যদি আগামী দিনে নির্বাচন কমিশন যদি আমরা গঠিত হতে দেখি, তাহলে তো নিশ্চয়ই বলবো যে না, আমাদের এই বক্তব্য সঠিক নয়, রাষ্ট্রপতি নিরপেক্ষ ভূমিকা পালন করেছেন। জনাব রুহিন হোসেন প্রিন্স, আপনি কি মনে করেন যে বেগম জিয়া যে বলছেন যে রাষ্ট্রপতিকে ঘটনা কানে কানে কি বলে দিবেন তা তো জানাই আছে, সুতরাং আমরা সেটাই সরকারের লক্ষ্য উদ্দেশ্য, রাষ্ট্রপতির সঙ্গে এত আলোচনার দেন দরবার করার পর, আলোচনা করার পরে এই মন্তব্যটির ক্ষেত্রে আপনার? না, এটা তো আমাকে যদি ব্যক্তিগতভাবে বলেন, আমি এই মন্তব্যটা উনি যে প্রেক্ষিতে এবং যে সময় করলেন, এটা করার কোনো কারণ আমি খুঁজে পাই না এই বিবেচনায়। কারণ রাষ্ট্রপতির সাথে দেখা করে আসার পরে বিএনপির পক্ষ থেকে যেভাবে কথা বলা হয়েছিল, সেই কথার সাথে কিন্তু খালেদা জিয়ার এই কথার মিল খুঁজে পাওয়া যায় না। তারা কিন্তু বলেন যে উচ্ছ্বসিত ছিল, খুশি ছিল। সুতরাং আমি এইটা খুঁজে পাই না। বরঞ্চ আমার কাছে মনে হয়েছে যে এইটাই দায়িত্বশীল আচরণ হতো যদি ওনারা যুক্তি দিয়ে যে কথা বলছেন, বাইরে এসেও সেই যুক্তিকে এস্টাবলিশমেন্ট করার জন্য তিনি আরো যুক্তিপূর্ণভাবে কথাগুলো তুলে ধরছেন। সেটাই বোধহয় যথাযথ হওয়া উচিত ছিল। কিন্তু এটাকে আবার আশ্চর্য হওয়ার কিছু আমি দেখি না, কারণ আমাদের এই ধরনের প্রধান সারির দলগুলো এবং তার নেতা নেত্রীরা অনেক সময় এই ধরনের কথাই বলে থাকেন। এবং সেটা আমি জানি না, যদি যেটা অবশ্যই এখানে নিতাইদা বললেন যে যদি ভুল প্রমাণ করতে হয়, তারপর কতগুলো কথা বললেন, এটা অন্য কোনো প্রেশার ট্যাকটিস কিনা। কিন্তু আমি মনে করি রাজনীতিতে বিশেষ করে রাষ্ট্রপতির সাথে কথা বলার পরে এই প্রেশার ট্যাকটিসের মূল্যহীন, বরঞ্চ যুক্তি দিয়ে কথা বলাটাই উচিত। যেমন ধরুন আমাদের সাথে রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি তিনি সময় দিয়েছেন 5 তারিখ সন্ধ্যায়, আমরাও নিশ্চয়ই যাব এবং এই বিষয় সম্পর্কে আমাদের যে বক্তব্য আমরা পরিষ্কার ভাষায় বলার চেষ্টা করব। এবং আমি যদি যেটা অতীতে আমরা যেটা করেছি, আমরা ওই দিনও যে বক্তব্যটা রাখবো, আমরা যেহেতু রাষ্ট্রপতি দেখেছেন, আমরা
মানে অ্যাগ্রি করেছি আমরা যাব, আমরা বাইরে এসে দেশবাসীর কাছেও ওই বক্তব্যের সপক্ষেই আমরা কথা তুলে ধরে যাতে করে এটা বাস্তবায়িত হয় সেই চেষ্টাই করব। তো আমার কাছে মনে হয় একটা দায়িত্বশীল রাজনৈতিক দলের উচিতই এই কাজটা করা, কিন্তু এই জায়গায় সেটা আমরা দেখতে পাই না। ওই রাজনীতিতে আস্থাহীনতা, পরস্পরের যে কি বলবো এক ধরনের কাদা ছোড়াছুড়ির যে অব্যাহত জায়গাটা, সেইটাই রাখা হলো এবং সেটা অযৌক্তিকভাবেই রাখা হয়েছে বলে আমার কাছে মনে হয়েছে। জনাব ওয়ারেস হোসেন বেলাল, আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। সর্বশেষ একটি সংবাদে আমরা জানতে পারছি যে নির্বাচন কমিশন গঠন নিয়ে আলোচনা চতুর্থ পর্যায়ে 6টি রাজনৈতিক দল বঙ্গভবনে আমন্ত্রণ পেয়েছে। তার মধ্যে আওয়ামী লীগও একটি। আওয়ামী লীগকে 11 জানুয়ারির মহামান্য রাষ্ট্রপতি আমন্ত্রণ জানিয়েছেন বিকেল 4টায় আলোচনা করার জন্য। নির্বাচন কমিশন পুনর্গঠনে আওয়ামী লীগের কোনো ভাবনা কি রয়েছে? সেই ভাবনাটা কি আসলে ঠিক বিএনপির ভাবনা থেকে অনেকখানি আলাদা কিনা? এবং আপনি জেনে খুশি হবেন যে আওয়ামী লীগ যেভাবে কথা বলছিলেন যে রাষ্ট্রপতির ওখানে যাবেন, চা খেয়ে চলে আসবেন, বিএনপি এখন সে ভাষায় কথা বলতে শুরু করেছে। বিএনপি বলছে যে রাষ্ট্রপতিকে আমরা কানে কানে কোনো কিছু একটি বলে দিবেন, বেগম জিয়া বলছেন, এবং রাষ্ট্রপতিকে দিয়ে কি করাবেন সেটাকে আমরা বুঝি না, সেজন্য এখন বলছেন রাষ্ট্রপতি যা করবেন সেটা আমরা মেনে নেব। রাষ্ট্রপতিকে কানে কানে আপনারা কি বলছেন? আসলে প্রকাশ্যেই বা কি বলবেন, কানে কানেই বা কি বলছেন? ধন্যবাদ, নতুন ইংরেজি বর্ষের শুভেচ্ছা। আসলে রাষ্ট্রপতি হচ্ছেন আমাদের সর্বোচ্চ যে টিউটোরিয়াল হেড, এবং রাষ্ট্রপতির কানে কানে কথা বলা অথবা অন্য কোনো শব্দ ব্যবহার করা এগুলো অশোভন। এই শব্দগুলো ব্যবহার করা ঠিক না। তাহলে সরকারের সবচাইতে উচ্চ স্থানটাকে কুলুষিত করা হয়। এই সব জায়গাগুলোকে যদি বিতর্কিত করে ফেলা হয় তাহলে তো কোনো আর জায়গা থাকলো না আমাদের। যাই হোক, এখন কথা হচ্ছে আওয়ামী লীগ কি বলে দিবে। আওয়ামী লীগের কিন্তু বলার কিছু নেই। সংবিধানে যে কথা বলা আছে, আওয়ামী লীগ সংবিধান অনুযায়ী চলবে, এবং আওয়ামী লীগ কিন্তু সবসময় সংবিধান অনুযায়ী চলার পক্ষে এবং সেই অনুযায়ী কথা বলে। এখন সংবিধান আওয়ামী লীগকে যে ক্ষমতা দিয়েছে, জি, এখন সংবিধান অনুযায়ী আওয়ামী লীগ একটি পথে চলতে পারে যেখানে আওয়ামী লীগের দলীয় স্বার্থটি প্রধান হতে পারে, কিন্তু স্পিরিট অনুযায়ী আওয়ামী লীগ সংবিধান অনুযায়ী আবার একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে পারে, একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে পারে। যেমন আওয়ামী লীগ সংবিধান অনুযায়ী রকিবউদ্দিন সাহেবকে খুঁজে বের করতে পারে, আওয়ামী লীগ সংবিধান অনুযায়ী আবার না দেখুন কোনো অসুবিধা নাই। সংবিধান কি বলছে সেটা হচ্ছে বড় কথা। সংবিধান অনুযায়ী রকিবউদ্দিন সাহেবকে খুঁজে বের করা সংবিধান যদি বলে যে এখন আবার নতুন করে জি এইরকম কোন ক্লজ যদি দেওয়া থাকে, আমার জানা মতে নাই, জি আমার জানা মতে নাই, তাহলে অন্য ব্যাপার। রাইট। আর যদি সংবিধানে না থাকে তাহলে এই সংবিধানের বাইরে যাওয়ার আমার মনে হয় সংবিধানের বাইরে যাইতে হবে না, কিন্তু আপনারা একটি ইনক্লুসিভ নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন যেখানে আসলে বিএনপি অংশগ্রহণ করে আপনাদের প্রধান প্রতিদ্বন্দ্বী, সেই ওটি নির্বাচন করবেন কিনা। এখনকার অবস্থা হচ্ছে গয়েশ্বর রায় বলছেন আওয়ামী লীগের আমলে নির্বাচন করা মানে ট্রাকের নিচে মাথা পেতে দেওয়া। আমরা বলতে চাই তাহলে নারায়ণগঞ্জে কি ওনারা ট্রাকের নিচে মাথা পেতে দিয়েছেন? আমি এই ধরনের কোনো আলামত বুঝি না, কিন্তু এই ধরনের অযৌক্তিক কথাবার্তা বলার কোনো নাই। এতে হয় কি, রাজনীতিবিদদের যে একটা স্ট্যাটাস থাকে, রাজনীতিবিদদের সম্মান থাকে, একটা সবকিছুর প্রতি একটা পবিত্রতা থাকে, সেগুলো নষ্ট হয়ে যায়। বেলাল ভাই, আপনি একটু সময় দিলে আমি অ্যাডভোকেট নিতাই চৌধুরীকে একটু জানতে চাই যে নির্বাচন না করাটা কিসের নিচে মাথা ব্যথা, মানে খুব আরামে থাকা নাকি নির্বাচন না করাটা? যদি নির্বাচন করাটা নিচে মাথা দেওয়া হয়। বর্ষচন্দ্র রায় যেটা বলেছেন, জি, উনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির পক্ষ থেকে প্রধান সমন্বয়কারী ছিলেন, রাইট, চিফ কোঅর্ডিনেটর। হয়তো নারায়ণগঞ্জের অভিজ্ঞতা নিয়ে উনি বলেছেন যে নারায়ণগঞ্জে যিনি আমাদের প্রার্থী ছিলেন, তিনি হয়তো ট্র্যাকের নিচেই মাথা তার মানে পড়ে গেছে। হয়তো তিনি এই নির্বাচনে আমরা গিয়েছি, আমি সেখানে আমিও প্রায় 7-8 দিন ওখানে গিয়েছি। জনগণের মধ্যে একটা মানে ব্যাপক মানে উচ্ছ্বাস, উদ্দীপনা ছিল। বিশেষ করে আমাদের মানে পক্ষের লোকজনের মধ্যে দারুণ একটা জোয়ারও ছিল। কিন্তু নির্বাচনের দৃশ্যত, সেটা আমরা বলেছি যে দৃশ্যত উপরে একটা খুব সূক্ষ্ম একটা মানে চমৎকার অবস্থা দেখানো হয়েছে, কিন্তু ভিতরে মানে আমাদের মানে এখনও সে সত্যটা নিয়ে যাচাই বাছাই করা হচ্ছে, তদন্ত করা হচ্ছে যে আসল ভিতরে সত্যটা কী। যাই হোক, এটা গয়েশ্বরবাবু যেটা বলেছেন হয়তো সেইভাবে। আর আমরা
না না, এই এটা কথাটা- নিয়ে বেগম জিয়া আরো ইন্টারেস্টিং কথা বলেছেন। আমার এইটা সবসময় জানতে ইচ্ছা করে, কারণ আমি একজন সাংবাদিক হিসেবে সবসময় মানে ডেটা চাই। বেগম জিয়া বলছেন বাইরে হলো সব ফিটফাট, ভেতরে হলো কি বুঝতে পারছেন যে ভেতরে যত রকমের দুনিয়া ষড়যন্ত্র আর বাইরে থেকে সব ফিটফাট দেখায়। এটা বাংলাদেশের মানুষ, যে কোনো ধর্মের মানুষ এত বোকা নয়, আজকাল ছোট বাচ্চারাও এগুলি বোঝে। তিনি বলছেন এবার এটা নিয়ে তিনারা খুব বাহাদুরি নিতে চাইছেন যে আমাদের আমলে নিরপেক্ষ একটা ফেয়ার ইলেকশন আছে, কিন্তু ফেয়ার হয়নি। ভোটের পার্সেন্টেজ ইএটিএ বোঝা যায় সবকিছু, মানে ঠিক বোঝা গেল। আমি আসলে বেগম জিয়ার বক্তব্যের বারবাটিম একটা করার না, চেষ্টা করেছে। এইটাই আমাদের পার্টির বক্তব্য। কি বোঝা যায় আসলে? আমি ঠিক এটাই বুঝতে পারি- আমাদের পার্টির বক্তব্য। বেগম জিয়া যেটা বলেছেন আমাদের পার্টির পক্ষ থেকে, জি, এই বক্তব্যটাই আমাদের সবারই বক্তব্য। মানে নির্বাচনটা, নারায়ণগঞ্জের নির্বাচন আসলে ভালো হয় নাই, ভিতরে উপরে ফিটফাট ফিটফাট ছিল, ভিতর দিয়ে কিছু একটা হয়েছে, ভিতরে কিছু একটা হয়েছে। নাহলে আপনাদের হারার কোনো কারণ নাই। হারা কোনো কারণ নেই, মানে হারা মানে এই পার্সেন্টেজের এত ব্যাপকতা, এত মানে ইয়ে থাকার কথা ছিল না। আমরা একটা বিরতি নেই, বিরতির পর যখন ফিরে আসবো বা বিরতির আগেও একটু আমরা রহিন হোসেন প্রিন্স ভাই আপনার কাছ থেকে একটু বলতে চাই যে আপনারা 5 তারিখে যে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন, সেটি যদি আপনি একটু আলোচনাটা একটু শুরু করেন, যে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে যে দেখা সাক্ষাৎ করবেন এবং মহামান্য রাষ্ট্রপতিকে যে প্রস্তাব দিবেন, সেই প্রস্তাবটা সম্পর্কে আপনারা কতটা আশাবাদী যে এই প্রস্তাবটা, যেহেতু আপনারা যাকে বলে খুব শক্তিশালী রাজনৈতিক দল, যেটি হচ্ছে বিএনপি বা আওয়ামী লীগের মতো শক্তিশালী রাজনৈতিক দল না, তবু আপনাদের প্রস্তাবটা বিবেচনা করার সম্ভাবনা কতখানি মহামান্য রাষ্ট্রপতি? না, এটা দেখুন, এই কথা বললে আবার এটা তো সত্য যে আমরা রাষ্ট্রপতি এবার যে বিষয়টা দেখেছেন, এটা কিন্তু ছোট্ট আমার বিবেচনায়, আমি বলছি যে নির্বাচন ব্যবস্থা নিয়ে যদি কথা বলেন, সেই বিবেচনায় খুব বড় পার্ট না। জি, এবং উনি হচ্ছেন একটা কমিশন গঠনের জন্য কটটুক করতে চান, সেই জায়গাটুকু। সুতরাং আমি এখানে মেলা বড় প্রাপ্তির কিছু দেখছি না, কিন্তু যদি আমি বলেন, কারণ ওনার এজেন্ডা, উনি হয়তো এর বাইরে যাবেন না। যেমন আমরা হয়তো বা, কারণ আমরা এখনো ড্রাফট তৈরি করছি, ওনাকে অনুরোধ করব যে শুধু এই বিষয়টা না, নির্বাচন ব্যবস্থা সংস্কারের বিষয়ে আপনি করণীয় কিছু আছে কিনা ভেবে দেখবেন কিনা, এটা অনুরোধ করতে পারি, এর বেশি তো না। উনি যদি সেই জায়গায় একটা হাত দিয়ে কথা বলেন, এটা দেখার ব্যাপার। তবে এটা বাস্তবতা, দুইটাই বাস্তবতা একটু বিবেচনায় বোধহয় রাখতে হবে। একটা হচ্ছে রাষ্ট্রপতি আমরা ক্ষমতা সম্পর্কে জানি, তার সাংবিধানিক ক্ষমতা কতটুকু কি সেটাই। সুতরাং ওনাকে একটা নির্ভর করতে হবে সরকারের অ্যাটিটিউডের উপরে, এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, এটা আমরা বুঝি। কিন্তু তারপরও আমাদের কাছে মনে হয় এখনকার রাষ্ট্রপতি যিনি আছেন, তিনি দীর্ঘদিনের একটা রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন মানুষ। এবং আমি জানি না যদি সরকারের দিক থেকে নারায়ণগঞ্জ নির্বাচন বিশেষ করে এবং রাষ্ট্রপতি যে আলোচনা সভা শুরু করলেন, এই ধারার যদি কিছুটা পজিটিভ ধারা থাকে, তাহলে হয়তো একটু অ্যাকোমোডেটিভ অ্যাটিটিউডটা উনি গ্রহণ করতে পারেন, এটা আমার কাছে মনে হয়। আমার প্রশ্ন হচ্ছে যে আপনাদের প্রস্তাব যদি বিএনপির পক্ষে বা আওয়ামী লীগের পক্ষে যায় বা কোন একটি দলের পক্ষে যায়, বা সেটি আপনাদের জন্য লাভজনক না ক্ষতি? না, আমার কাছে মনে হয় এটা পক্ষ আমরা আগে তো বিবেচনা করব না। আমরা আমাদের অভিজ্ঞতার আলোকে নির্বাচন কমিশন গঠনের জন্য আমাদের সংবিধান অনুযায়ী কি করা দরকার, অথবা প্রয়োজনে সংবিধান পরিবর্তন করে দরকার কিনা, আমরা সেই কথাটুকু বলবো। আরেকটা কথা আজকে বলে যাই আপনাকে, আমরা নির্বাচন ব্যবস্থার সংস্কার ছাড়া এবং সরকারের সদিচ্ছা ছাড়া শুধুমাত্র একটা নির্বাচন কমিশন গঠন হলেই ভালো নির্বাচন হবে, বাংলাদেশের মানুষকে এই ট্যাবলেট যারা গিলাতে চান, আমরা সেই ট্যাবলেটটা গিলানোর পক্ষে থাকবো না। বরঞ্চ বলবো যে নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার ছাড়া শুধুমাত্র একটা নির্বাচন কমিশন আপনি যত ভালো গঠন করেন, সেটিতে কিন্তু কিছু হবে না। জনগণকে এই মেসেজটা আমরা দেওয়ার চেষ্টা করব, তাহলে বোধহয় সঠিক কথাটা আমরা বলতে পারবো। বেলাল ভাই, আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর যখন ফিরবো তখন আপনি জানেন আপনার নেত্রকোনার অটোরিকশা স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত এক আওয়ামী লীগ নেতার মৃত্যুর পর ক্ষুব্ধ সমর্থকেরা প্রতিপক্ষের বাড়ি ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। এবং আমরা জানি যে নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়াতেও যে ঘটনাটি ঘটেছে, বলা হচ্ছে সেই ঘটনাটি আসলে আওয়ামী লীগের দুজন প্রভাবশালী নেতার, একজন মন্ত্রী এবং একজন এমপির অন্তর্দ্বন্দ্ব। এরকম করে সারা বাংলাদেশে এবং গাইবান্ধা সুন্দরগঞ্জের লিটন এমপি মঞ্জুরুল ইসলাম লিটন, তিনি নিজ বাড়িতে মারা গেছেন। সারা বাংলাদেশে বিভিন্ন দ্বন্দ্ব, অন্তর্দ্বন্দ্ব, কোন্দল, কলহ ছড়িয়ে পড়ছে। বেলাল ভাই, আপনি এটিকে কিভাবে দেখছেন, সেই সম্পর্কে আপনার একটু মন্তব্য শুনবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। ওয়ারিস হোসেন বেলাল ভাই, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের সংঘর্ষের কারণে মূল্য দিচ্ছে সাধারণ মানুষ। এটা নেত্রকোনায় আজকে ঘটেছে, নাসিরনগরে কয়েকদিন আগে ঘটেছে, সিলেট মেডিকেল কলেজ বন্ধ হয়ে গেছে, সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেছে, কুমিল্লা মেডিকেল কলেজ বন্ধ হয়ে গেছে আওয়ামী লীগ বা তার সহযোগী সংগঠনদের
অন্তর্দ্বন্দ্বের কারণে? নেত্রকোনায় যে ঘটনা আমি শুনেছি সেটা হয়েছে একটা বোধহয় টেম্পু স্ট্যান্ডকে কেন্দ্র Right, করে একটা right, right. আগুন দিয়েছে। তারপর গ্রামবাসী, এখন হয় কি জানেন, এইটার একটা পুরনো একটা ব্যাপার আছে। পুরনো ব্যাপারটা হচ্ছে আগেকার সময় গ্রামে গ্রামে একটা দাঙ্গা হতো, মানে আমরা বলতাম কি জানেন, আমাদের নেত্রকোনার ভাষায় সাজের মাইর হবে, এটা অনেকদিন আগে ডিক্লেয়ার হয়ে যেত। তারপরে সাজ রব পড়তো, সবাই অস্ত্র টস্ত্র ঠিকঠাক, ওই গুলি টুলি না কিন্তু টোটা টেটা এইসব, এই সমস্ত লাঠি টাঠি এইসব। তারপর দুই দল একত্র হয়ে তারা মারামারি টারামারি করতো। যাই হোক, নেত্রকোনার বিষয়টা আওয়ামী লীগের নেতৃবৃন্দই এটাকে সামাল দিতে পেরেছে। কিন্তু যে জিনিসটা হয়েছে কি, সেটা হচ্ছে যে সমাজের মধ্যে অস্থিরতাটা বেশি, অস্থিরতাটা বৃদ্ধি পাচ্ছে। এটা একটা ভালো দিক না, এটা একটা খারাপ দিক অবশ্যই আমরা মনে করি। এবং সমাজের এই অস্থিরতা যে এসছে, এটারও কিন্তু একটা ধারাবাহিকতা আছে। এই ধারাবাহিকতার দিকে তাকালে অনেক লম্বা সময় লাগবে আমার। তো আপনি যদি আমাকে পারমিট করেন, কিছু সময় দেন, তাহলে হয়তো আমি আগাতে পারি কেনই এটা আসলো। না, কেন এটা আসলো আমরা ইতিহাসে ব্যাখ্যায় না গিয়ে, হ্যাঁ। আপনার কাছে কি মনে হয় যে এটা যথেষ্ট পরিমাণে মানে বাড়ছে, ভয়ঙ্কর দিকে যাচ্ছে এবং সাধারণ মানুষ যে সাফার না। করছে, অতীতে কেন হয়েছে সেটার ডিসেকশন আপনার আছে। কাছে আমরা অনেকবার শুনেছি। হ্যাঁ। এখনকার পরিস্থিতিটা সামাল দেওয়ার জন্য আপনারা, এখনকার পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আমার মনে হয় এটা সামাল দেওয়া যাবে। কারণ আমি একটা বিষয় খুব মানুষদের মূল্য আশাবাদী। দিতে হচ্ছে বল ভাই, মানে- হ্যাঁ, আশাবাদী একটা বিষয় খুব, সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এইসব বিষয়ে খুব, মানে ওনার জিরো টলারেন্স, উনি এগুলোকে কোনো অবস্থাতেই প্রশ্রয় দেন না। এবং আরো একটা সুবিধা হয়েছে সাধারণ মানুষ বলেন, যারা ভালো সৎ রাজনীতি করতে চান তাদের ব্যাপারে, সেটা হচ্ছে আমি কোনো দল দেখব না, যে দলের হোক আমি কিন্তু ধরবই, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, অথবা অন্য কিছু হোক, আমি ধরবই। এবং সেটা কিন্তু আমরা দেখছি দৃশ্যমান। এই যে ওনার এই অ্যাকশনটা দৃশ্যমান। তো এই অ্যাকশনটা যদি কন্টিনিউ থাকে, তাহলে কিন্তু এই ধরনের প্রবলেমগুলো ধীরে ধীরে আস্তে আস্তে বন্ধ হয়ে আসবে। এবং মাঝে মাঝে চেষ্টা করা হয় না যে তা না। নেত্রকোনায় কিন্তু একটা সুন্দর সম্প্রীতির একটা উদাহরণও আছে, যে এত বড় একটা ঘটনা থেকে রক্ষা পেয়েছি আমরা কিছুদিন আগে। ওই যে শোলাকিয়া শোলাকিয়া কিশোরগঞ্জে এই কিছুদিন আগে ওই যে হুজুর, ওই যে নাম হচ্ছে ওনার তেতুল হুজুর, আল্লামা শফির একটা ছিল সেখানে, নেত্রকোনাতে ছিল। কিন্তু সবাই ভাবছিল কোনো একটা ভীষণ একটা অরাজক পরিস্থিতির হয়তো সৃষ্টি হয়ে যেতে পারে। কিন্তু খুব পিসফুলি আওয়ামী লীগের নেতৃবৃন্দ সেখানে এমনভাবে এটাকে করেছেন। আমাদের যে এখন জেলা পরিষদের যিনি এসছেন, উনি তার সাথে দেখা করে এমন খুব সুন্দরভাবে বিষয়টাকে হ্যান্ডেল করেছেন। তো আমি এটা বলতে চাচ্ছি, জায়গায় যে সমস্ত রাজনীতিবিদরা আছেন, সেই রাজনীতিবিদরা যদি এগুলো, এই ধরনের সমস্যাগুলোর মধ্যে উদ্যোগী হয়ে এগুলো নিরসনে ঝাঁপিয়ে পড়েন, তাহলে কিন্তু সমস্যা এবং সেই ক্ষেত্রে আওয়ামী লীগের সাথে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে পাওয়ার দরকার নাই, আওয়ামী লীগ একলাই। না, ওইটা যখন উদ্যোগটা নেওয়া হয় না, তখন সুবিধাটা আমি নিজে এটা আমি দেখেছি, তখন কিন্তু অন্যান্য রাজনৈতিক দল চলে আসে এটার মধ্যে চলে আসে, কারণ এটা পিপলের চাহিদা। কিন্তু অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, আপনি জানেন যে আওয়ামী লীগ 5ই জানুয়ারি গণতন্ত্র বিজয় দিবস পালন করবে, জানিয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আল হানিফ। আর বলেছেন জনগণ বিএনপি কে রাস্তায় নামতে দিবে না। আমি আপনার কাছে এই বিষয়টি নিয়ে একটু জানতে চাইবো যে বিএনপির মতামত কি। আর বেলাল ভাই, জনগণ বিএনপি কে রাস্তায় নামতে দিবে না মানে জনগণ বলতে যারা আওয়ামী লীগ করে তাদের সেই জনগণের কথা বলা হচ্ছে, সাধারণ জনগণ তো না। এটা হলো রাজনৈতিক আলাপ। এটা কোন একটা ইসের আগে আমরা অতীত থেকেই দেখে আসছি। এই প্রেক্ষিতে বিএনপি কি করবে, বিএনপি বক্তব্য জানতে পারলে ভালো। তো রুহুল কবির রিজভী বলেছেন যে তারা আসলে রাস্তায় নামবেন বা তারপর তারা তাদের কালো পতাকা মিছিল করবেন। বিএনপি আসলে কি করতে পারবে যদি তাদেরকে রাস্তায় নামতে না দেওয়া হয়, বা কি করবে? আমাদের দল থেকে আমরা দেশব্যাপী 5 তারিখে গণতন্ত্র হত্যা দিবস, মানে কালো দিবস হিসেবে আমরা পালন করার জন্য কর্মসূচি দেওয়া হয়েছে সারা দেশে বলতে সমস্ত জেলায়, উপজেলায়, মহানগরে এবং ঢাকাতে। এবং ইতিপূর্বে যে ঘটনাগুলো ঘটেছে, যে বিএনপিকে কোথাও মিটিং করতে দেওয়া হয়নি, মিছিল করতে দেওয়া হয়নি, আমাদের সমাবেশ বন্ধ করে দেওয়া হয়েছে এবং
বিভিন্ন জেলা শহরে, বিভিন্ন মফস্বলে, এবং সেই কারণে হয়তো মানে মাহবুল হানিফ উনি মনে করছেন যে এবারও বিএনপিকে নামতে দেওয়া যাবে না। এবং আমরা একটা সময় কিন্তু জনগণ নামবেই, কারণ রাষ্ট্রযন্ত্রকে জোর করে দখল করে রেখে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, বিএনপি সমর্থকেরা না বিএনপি সমর্থকই তো মেজরিটি, এদেশের মেজরিটি বিএনপি হচ্ছে এদেশের নির্যাতিত, অত্যাচারিত এবং নিপীড়িত জনগণের পক্ষে। বিএনপি হচ্ছে একটি গণতন্ত্র প্রিয় রাজনৈতিক দল, তারা জনগণের বাংলাদেশে 51 ভাগ লোক বিএনপি করে অন্তত মোর দেন 60 বলেন অন্তত আপনি। 51 মোর দেন 60 আচ্ছা হ্যাঁ, মোর দেন 60। আওয়ামী লীগ কি পরিমাণ করে? আওয়ামী লীগ 20 ভাগ। আওয়ামী লীগ যদি এখন যদি 20% না, এর মাপকাঠি তো নির্বাচন যদি নিরপেক্ষ আপনি যখন হয়, একটি পার্সেন্টেজ দিচ্ছেনই তখন না আমি বলছি মেজরিটি, মানে আপনি 51 ভাগ বললেন, অন্তত 51 আর কি মেজরিটি, অন্তত মেজরিটি পার্সেন্ট লোক হচ্ছে বিএনপির পক্ষে। যা হোক, সেটা তার মাপকাঠিটা হচ্ছে, ক্রাইটেরিয়াটা হচ্ছে যে যদি নির্বাচন হয়, নিরপেক্ষ সরকারের অধীন নিরপেক্ষ নির্বাচন কমিশন বা নিরপেক্ষ, ওই যে রহিন ভাই যেটা বললেন যে নির্বাচন ব্যবস্থার একটা আমূল সংস্কারের মাধ্যমে যদি এখানে যদি নির্বাচন কেমনে হবে? আপনারা হেরে গেলে তো বলবেন ভিতর দিয়ে কি হয়েছে, তখন কি হবে? না হারবো কেন? আমাদের সেই নির্বাচনটা দিয়ে দেখেন। নারায়ণগঞ্জে তো হারলেন। না নারায়ণগঞ্জে হারলাম। আমাদের যে আমরা কেন এটাকে গণতন্ত্র হত্যা দিবস বলছি, আমরা গণতন্ত্র হত্যা দিবস এটা বলছি যে আপনার বর্তমান যে শাসক গোষ্ঠী, তারা একটা প্রজেক্ট নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসেন 2008-এর নির্বাচনের মাধ্যমে। আমি আগেও একবার বলেছি, আপনার মনে আছে, 2008 ছিল ওই সেই 111-এর প্রজেক্টেরই একটা নির্বাচন, মানে ধারাবাহিকভাবে ষড়যন্ত্রের বিল্ডিং ব্লক। এবং 2008-এর নির্বাচনের পরে এই যে 15th অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, এই কনস্টিটিউশনের এই 15th অ্যামেন্ডমেন্টকেই আমরা মানি না। যে কারণে সেই 15th অ্যামেন্ডমেন্টটা হচ্ছে যে নির্বাচন হবে সংসদ বিলুপ্তির 90 দিন আগে, মানে মেয়াদ অবসানের কারণে সংসদ বিলুপ্তির 90 দিন আগে নির্বাচন হবে। আপনি 2008 সাল থেকে 8 সালের নির্বাচন থেকে যে ষড়যন্ত্রের ধারাবাহিকতা, তার ফলে আওয়ামী লীগের ক্ষমতায় আসা, তার ফলে আওয়ামী লীগের ক্ষমতা থেকে যাওয়া, ভোটবিহীন ভাবে 5 জানুয়ারি নির্বাচন, নানা রকম ষড়যন্ত্র। 2008-এ বিএনপিকে মাত্র 30টা সিট পেয়েছে। বিএনপি এমন রাজনৈতিক দল নয় যে সেখানে মাত্র 30টা সিট পাবে। যেমন আমার নিজের নির্বাচন, আমার নির্বাচনী এলাকার অভিজ্ঞতা হলো যে আমাকে এখানে, আমি আপনার মানে খুলনা বিভাগের ভিতরে যারা ধানের শীষ নিয়ে ইলেকশন করেছে তার মধ্যে আমি সম্ভবত হাইয়েস্ট ভোট আমি পেয়েছি। সেখানে আপনার 98% ভোট কাস্ট দেখায়, তারপরও আমি মাত্র আপনার মানে 2,500 ভোটে আমাকে হারিয়েছি। আচ্ছা, এখানে আপনার মানে প্রায় 60 থেকে 70,000 ভোট কেটে। আমি আপনার বক্তব্যের সাথে একমত। আমাদের দর্শকরা রহিন হোসেন প্রিন্স ভাই আপনাকে বলছেন যে নারীটি মারা গেল খুলনায়, আরেকজন রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি গোলাগুলি, তার প্রেক্ষিতে কোনো কিছু বলার জন্য প্রিন্স ভাই আমরা কি একটা বিরতি নিয়ে আসবো? আপনি এখনই বলবেন, আপনি শুরু করতে পারেন। যে কারণ দর্শকদের মধ্যে অনেকেই বলছেন যে এই আলোচনার পাশাপাশি শামীম স্পেসিফিকলি বলছেন ডিসকাস করতে যে এই মৃত্যুর দায় আসলে কে। না, আমি একটু মানে ঘটনাটা খুবই সেনসিটিভ এবং মানে কি বলবো যে এইটা বোধহয় আমাদের যে এখন রাজনৈতিক অঙ্গনে যে ঘটনাগুলো ঘটছে এবং তার ভিকটিম হচ্ছে যে সাধারণ মানুষ, তার একটা বড় প্রমাণ আমার বিবেচনায়। এবং দেখুন, এটা ক্ষমতাসীন দল, মানে ক্ষমতাসীন দলের এখন হচ্ছে যাকে গুলি করার চেষ্টা করা হয়েছিল সে নগরের নেতা। আমি ব্যক্তিগতভাবে চিনি তাকে, এই পজিশনগুলো জানি। এবং তারা অভিযোগ কি করছে সেটা আপনি একটু খেয়াল করেন, কারণ ইনি আগে কমিশনার ছিলেন, জেডে মাহমুদ ডন, যাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আগেও নাকি, আমি তাদের ভাষায় চলে আসি, যে ওই অঞ্চলের মাদক ব্যবসার সাথে যারা জড়িত তারা তাকে আগের বার হত্যা করতে চেয়েছিল, পারে নাই, এবারও চেষ্টা করেছে। এবং বলা হচ্ছে এই মাদক ব্যবসায়ীরা, যে একজন ধরা পড়েছে সে বলছে তার যে বস বা অন্যরা তারা ক্ষমতাসীনদের সাথে জড়িত, এই দলের সাথে জড়িত। অর্থাৎ কোনো না কোনো ভাবে এই যে সাধারণ মানুষ ভিকটিম হলেন, এর দায় আমার মনে হয় এই সরকার মোটেই এড়াতে পারে না। কারণ সব দুই পক্ষ বলতে আমি মানে যারা হত্যা করতে চাইলো
তারাও সরকারের ছত্রছায়া এই কাজ করছে এবং কোনো না কোনোভাবে এই মাদক যদি ব্যবসার সাথে ওই তথ্য সঠিক হয় তার পাহারাদারও এই সরকারের কোনো না কোনো নেতা ও প্রচার সম্পাদক। এবং এটা শুধু না, আমি আপনাকে জাস্ট প্রসঙ্গক্রমে বলি, একটু যদি খেয়াল রাখেন, খুলনাতে একসময় কমার্স কলেজে, যা আমরা কোনোদিন অতীতে দেখি নাই, যে ওইখানে কিন্তু ছাত্রলীগের ছেলেরা ধরা পড়েছিল তারা মাদক ব্যবসার সাথে জড়িত বলে। এই ধারাবাহিকতা এখনো খুলনা, বাংলাদেশের অনেক জায়গায় চলছে, তার মধ্যে খুলনার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো এইটা। এবং এই দায় কোনোভাবেই সরকার এড়াতে পারে না। আপনি খুঁজলে দেখবেন কোনো না কোনো প্রধান, মানে এই ক্ষমতাসীন দলের কোনো বিশেষ নেতার সাথেই সম্পর্কযুক্ত। বেলাল ভাই, সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। আমাদের দর্শকরা যে এসএমএস পাঠাচ্ছেন, আমাদের গবেষক দল আমরা যা দেখছি, পত্রপত্রিকা যা পাচ্ছে, সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। এর জন্য দায় রাষ্ট্রের, কারণ রাষ্ট্র তার রাজনৈতিক প্রতিপক্ষকে, সরকার তার রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য বেশি মনোযোগ দিচ্ছে যতটা মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরছি আপনার কাছে এই প্রশ্নে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব ওয়ারেস হোসেন বেলাল, আপনার কাছ থেকে জানতে চাইছিলাম যে সাধারণ মানুষকে আপনার নিরাপত্তা দিতে ব্যর্থ, সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, তার প্রধান কারণ আপনার রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্যই আসলে আপনাদের সকল বুদ্ধি এবং কৌশল, শক্তি ব্যয় করছেন। আসলে বিষয়টা এরকম না। আমরা এখন আমাদের বুদ্ধি, কৌশল, মেধা, ইচ্ছা এগুলো ব্যয় করছি আমাদের ডেভেলপমেন্টের কোশ্চেনে, আমাদের উন্নয়নের কোশ্চেনে। আমাদের সমস্ত এমপি কিন্তু সবারই একটা টার্গেট মাননীয় প্রধানমন্ত্রী বেঁধে দিয়েছেন যে সামনের বার তোমরা নমিনেশন তারাই পাবে যারা জনগণের কাছে থাকতে পারবে, এলাকার উন্নয়ন করতে পারবে। এখন এমপিদের অন্য কোনো চিন্তা নাই, কে কত বেশি ডেভেলপমেন্ট করতে পারবে সেটা নিয়ে হচ্ছে তার চিন্তা। আপনি কি অ্যাডভোকেট নিতারের সাথে একমত যে 61% বা 60% চেয়ে বেশি লোক? সেটা তো পরিসংখ্যানই আছে, এগুলো তো বলে লাভ নেই, শুধু ওই পরিসংখ্যানই বলবে কথা। এখন এই যে এমপিদের এখন তারা কি কাজে ব্যস্ত, ওই যে কার সাথে কার ঝগড়া করতে হবে, এই গ্রাম ওই গ্রাম মারামারি করতে হবে, এগুলো নিয়ে কিন্তু নাই। সবাই চায় নিজের জনপ্রিয়তাটাকে বাড়ানোর জন্য। এবং আরেকটা জিনিসও কিন্তু সমাজে চলে এসছে, সেটা হচ্ছে কি, মানুষ কিন্তু সাধারণ মানুষরা কিন্তু সৎ মানুষ খুঁজে, সৎ মানুষ খোঁজার একটা প্রবণতা এসছে কিন্তু সমাজে। এবং অতীতের যত অভিজ্ঞতা, সেই সমস্ত অভিজ্ঞতা মিলিয়ে দেখা যায় একটা সৎ মানুষ কিন্তু তার অনেক কিছু সন্ডা পান্ডা হয়তো নেই, কিন্তু নির্বাচনটা এবার আসলে সেই সৎ মানুষটা নমিনেশনটাও পাবে এবং নির্বাচনেও জয়যুক্ত হবে। আপনি কি মনে করেন যদি একটি নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ জয়লাভ করবে? শুধু এটি দেখানোর জন্যই কি একটি আসলে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করা খুব জরুরি কিনা? না, এটা দেখানোর জন্য না, এটাই তো একটা ধারাবাহিক প্রক্রিয়া হবে। একটা সমাজ উন্নয়নের জন্য একটা ধারাবাহিক প্রক্রিয়া। আমাদের কনস্টিটিউশন কি বলে? আমাদের কনস্টিটিউশন তো এই কথাটাই বলছে। আমাদের এই বিশ্বাস রাখাটা কি সবচেয়ে গেছে কেন? আমরা ইউনিয়ন উপজেলা পর্যায়ে শেষ 2 পর্বের নির্বাচন খুব খারাপ দেখেছি। ইউনিয়ন পর্যায়ে নির্বাচন আসলে আমি সেটি নিয়ে আমি খুবই আমি রকিব সাহেবের চেয়ে বেশি লজ্জা পেয়েছি, আপনি জানেন। এখন দেখুন, আমরা আমাদের ভুল থেকেই মানুষ কিন্তু শিক্ষা গ্রহণ করে, এবং অতীত ভুল ত্রুটিগুলো যদি থেকে থাকে তাহলে সেখান থেকেই শিক্ষা গ্রহণ যদি না করা হয় তাহলে ডুমসডে তো আসবেই, এবং সবার ক্ষেত্রেই এসছে। এই ডুমসডেটা যাতে না আসে এখনই সেই জন্য সাবধান, এবং সেই সাবধান বাণী আমাদের কাছে চলে এসছে। কিন্তু আমাদের মধ্যেও যারা এই ধরনের অপচেষ্টা করেন অথবা করেছেন, তাদের ব্যাপারেও যে সুখকর দিন আসছে না, এটাই কিন্তু বাস্তবতা। সেজন্য আমি এটা বলবো যে বিএনপির সাথে আমরা কিন্তু এখন ঝগড়াঝাটির প্রয়োজন নাই, কারণ উনি বলেছেন যে বিএনপি তো নাই, বিএনপি তো মাঠেই নাই। আর আপনি একটু আগে ওইভাবেই বলছেন যে আমরা তো এত অত্যাচারিত জর্জরিত, আমরা তো মাঠেই নামতে পারছি না। আমি বলছি যে আমরা অত্যাচারিত, জর্জরিত এবং আমরা নিপীড়িত জনগণের পক্ষে। জি জি জি, আমরা ইতিপূর্বে আমাদের প্রোগ্রাম করতে দেওয়া হয়নি, তার মানে এই নয় যে আগামী দিন আমরা প্রোগ্রাম করব না, করতে পারবো না। আগামী 5 তারিখে আমরা, আমার কথা হচ্ছে যে প্রোগ্রামটা আপনারা দিয়েছেন, চেষ্টা করেছেন, কিন্তু প্রোগ্রামটা জনগণ অ্যাকসেপ্ট করেনি, এটাই ছিল বাস্তবতা। সেই জন্য আপনাদের কর্মীদেরকেও হয়তো আপনারা বোঝাতে পারেননি, নেতাদেরকেও বোঝাতে পারেননি। যেমন
বেগম খালেদা জিয়া আজকের স্টেটমেন্ট একটা দেখলাম, পেপারে দেখেছি। আমি বেগম খালেদার স্টেটমেন্ট আবার ফিরে আসতে চাই অ্যাডভোকেট নিতা রায় চৌধুরী। বিরতির পর আপনার কাছ থেকে এটি জানতে চাইবো যে বেগম জিয়া বলছেন কোনো গ্রুপিং লবিং থাকবে না, যারা উপযুক্ত যোগ্য তাদেরকে নেতৃত্ব দিয়ে বিএনপি আবার ক্ষমতায় আসবে। বিএনপিতে গ্রুপিং লবিং এর কথাটি অনেকদিন ধরে চলে আসছে। আপনি জানেন যে ঢাকা মহানগরের রাজনীতি সক্রিয় হতে পারছে না বিএনপির গ্রুপিং লবিং এর কারণে। আপনারা অন্যদিকে বিএনপি নেতৃত্ব নির্বাচনের যোগ্যদের সঠিক মূল্যায়ন করা হচ্ছে না এই অভিযোগ করছেন, পকেট রাজনীতি থেকে বেরিয়ে আসতে বলছেন দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আল নোমান। কিন্তু আপনারা আপনাদের রাজনৈতিক ব্যর্থতার সব দোষ সরকারের উপর চাপাতে চাচ্ছেন, এটি ফেয়ার হচ্ছে কিনা সেটি আমাদেরকে একটু বলবেন। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। আপনারা সকল দায় সরকারকে দিচ্ছেন অ্যাডভোকেট নিতা রায় চৌধুরী, কিন্তু গ্রুপিং লবিং থাকবে না সেটি বলছেন যে বেগম খালেদা জিয়া। আবার যোগ্য নেতৃত্বদের মূল্যায়ন করা হচ্ছে না, পকেট রাজনীতি হচ্ছে বলছেন ভাইস চেয়ারম্যান আব্দুল আল নোমান। আপনি এই সম্পর্কে আপনি কি মন্তব্য করবেন যে আসলে দল নিয়ে ভাবার অবকাশ রয়েছে? এখানে দুইটা বিষয় আছে। জি, একটা হলো যে একটা পার্টির ভিতরে আভ্যন্তরীণ দ্বন্দ্ব, নানান ধরনের গ্রুপিং, মানে গ্রুপিং থেকেই দ্বন্দ্ব শুরু এবং দ্বন্দ্ব থেকেই আবার বিকাশের সম্ভাবনা। অতএব যেখানে দ্বন্দ্ব সেখানেই বিকাশ, যেখানেই আপনার মানে অপারেশন সেখানেই কিন্তু রেজিস্ট্যান্স গড়ে ওঠে। আজকে সারা দেশে সরকার যে অত্যাচার নিপীড়ন নির্যাতন করছে তার কিন্তু আবার পাল্টা প্রতিরোধের শক্তিও কিন্তু গড়ে উঠছে। আপনার এটাও খেয়াল করবেন যে আমরা বলেছি, কালকে আমাদের চেয়ারপারসন ম্যাডাম খালেদা জিয়া উনি বলেছেন যে কখন আন্দোলন করতে হবে সেটা সময় বলে দেবে কখন আমাদের আন্দোলন করতে হবে। অতএব এই অত্যাচারের পাল্টা প্রতিরোধেরও প্রস্তুতি বিএনপি নিচ্ছে। আর ভিতরে যে দ্বন্দ্বটা, এটা আব্দুল আল নোমান সাহেব যেটা বলেছেন সেটাও সঠিক, ম্যাডাম যেটা বলেছেন সেটাও সঠিক। এই সঠিকতা হচ্ছে এই যে প্রত্যেক রাজনৈতিক দলের ভিতরেই আভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাত আছে, কিন্তু বর্তমান ক্ষমতাসীন দলের ভিতরে যে সংকটটা একটু আগে আপনি আলোচনা করলেন, নেত্রকোনা, খুলনা, যে রহিন ভাই যেটা বললেন, এটা হচ্ছে তাদের আভ্যন্তরীণ সংকট, এটা শাসক গোষ্ঠীর সংকট। এই সংকটের মূল কারণ হচ্ছে রাষ্ট্রযন্ত্রকে জোরপূর্বক দখল করে রেখে সেখানে যে প্রতিপক্ষকে দমন করার জন্যে, প্রতিপক্ষ যাতে কথা না বলতে পারে, গণতান্ত্রিক বিকাশ যাতে না হয়। এবং ওই যে ওনাদের কথার ভিতরে একটা ফাঁক আছে কিন্তু, যে এই যে উন্নয়ন আমরা করছি, এই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করার জন্যেই রাষ্ট্র ক্ষমতায় তাদের থাকতে হবে। তাদের থাকতে হবে আরও এক টার্ম, আরও 2 টার্ম, 41 সাল পর্যন্ত তাদের থাকতে হবে। এই যে থাকার যে মানে দুঃস্বপ্ন, এই দুঃস্বপ্নে কিন্তু তাদের পতনের কারণ। আপনাদের দুঃস্বপ্ন, তাদের দুঃস্বপ্ন, তাদের স্বপ্ন, আপনাদের দুঃস্বপ্ন। ক্ষমতাসীন দলের ক্ষমতায় দীর্ঘদিন থাকার দুঃস্বপ্নটাই তাদের পতনের কারণ হবে। পৃথিবীর সব জায়গায় সেটা হয়েছে। এবং কোনো যত বড় শক্তি হোক, কোনো নিপীড়িত জনগণ যখন রুখে দাঁড়াবে, তারা যখন জেগে উঠবে, তখন কিন্তু উত্তাল হবে। আমরা কিন্তু সেই ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। আমি আপনাকে বলে রাখি, আমি কিন্তু পদ্মার উপরের মানুষ, রুহিন ভাইও পদ্মার উপরের মানুষ। আমরা কিন্তু আকাশে কালো মেঘ দেখলে বলতে পারি ঝড় উঠবে কিনা। আমি কিন্তু বাংলাদেশের আকাশে একটা গভীর কালো মেঘ দেখতে পাচ্ছি, ঝড় কিন্তু উঠবেই এবং সেই ঝড়ে সব তছনছ করে যাবেন। ওই যে আপনার ওনাদের প্রিন্স ভাই, আপনার কাছে জানতে চাইবো যে আপনিও পদ্মার এপারের মানুষ এবং ওপারের মানুষ, এবং আপনি ঝড়ের পূর্বাভাস দেখছেন কিনা, না, এবং সেটি রাজনৈতিক ঝড়টি সম্পর্কে আপনার যেটা নিতাইদা বলছেন যে নিপীড়িত জনগণ রুখে দাঁড়াবে, ওনারা যে রাজনীতি করছেন, যে কথাগুলো বলছেন, সেই এজেন্ডার মধ্যে তো নিপীড়িত জনগণ নাই, তার কথা নাই। আপনাদের তো আমরা সেটা আমাদের ব্যর্থতার জায়গা, সেটা অন্য আলোচনা। তার সুতরাং সেই রকমের যদি নিপীড়িত মানুষ জেগে উঠতো, তার একটা ঝড়ের পূর্বাভাস আমরা দেখতে পেতাম, অনেক খুশি হতাম। সেইটা এখনো দেখছি না। কিন্তু বাংলাদেশে যদি বলেন যেটা চলছে, দেখুন অন্য দিকটা বাদ দেন, এখানে বেলাল ভাই বললেন যে এখন একটা উন্নয়নের দিক, এবং উনি শব্দটা এইভাবে ব্যবহার করলেন যে মেধা, মনন, ইচ্ছা, বুদ্ধি সবকিছু এটা যাচ্ছে। কিন্তু আপনি দেখবেন যে যত উন্নয়ন বাংলাদেশ যেন ততই লুটপাট বেশি, যত মেগা প্রজেক্ট মেগা লুটপাট, এই জায়গাটা চলে আসছে। এবং মানুষ আমি কি করব সেই রকম একটা জায়গায় কিন্তু চলে গেছে। উনি যেটা বলছেন যে মানুষ সৎ মানুষের খোঁজে বাড়ছে, যদি সেই রকম একটা জায়গা হতো তাহলে তো খুশি হতাম। আমরা পুরো সিনারিওর জায়গায় সেইটা না, বরঞ্চ মানুষ কিন্তু দেখবেন নিজেকে এখন সে একটা গুটিয়ে নেওয়ার জায়গায় যাচ্ছে, মানে একটা হতাশা অন্য জায়গায় যাচ্ছে। তার একটা গুমট পজিশন আছে সব সময়, সেটা এখনো আছে, সেটা আমরা বলবো। কিন্তু সেইটা ওই ধরনের ঝড়ের পূর্বাভাস দেখছি না। তো সেইটা যদি দেখতে পারা যেত,
আমার মনে হয় সবচেয়ে বেশি সবাই দেখে না। আমরাই খুশি হতাম। না, সেই জায়গাটা হচ্ছে, তো বললাম যে এখনো পর্যন্ত রাজনীতি যে বড় দলকে গুলোকে ঘিরে আবর্তিত হচ্ছে। আমাদের সময় নেই বলে আমার প্রশ্নটা এভাবে রিফ্রেশ করতে হচ্ছে। মেগা প্রজেক্ট, মেগা লুটপাট, বনাম কিছু না করে অল্প লুটপাট, আপনি এই দুইটার মধ্যে কোনটাকে শ্রেয় মনে করেন? না, আমি দুইটাই তো, আপনি কোনো মানে দুইটাই মানে দুইটা কতটা কম খারাপ? না, কম- কারণ না, বিএনপি না, এখানে কম খারাপের সুযোগ নেই। আওয়ামী লীগকে মেগা প্রজেক্ট মেগা লুটপাট আমি এটা না, বলতে পারি। ওই বিএনপি আমলে কিছু না লুটপাট করে ছিল। মানে বিএনপির কি না ছিল, বিএনপি আমলে লুটপাটের কি না ছিল, না না কিছু লুটপাটের অল্প ভবন কাজ থেকে কম ছিল, শুরু করে মানে অল্প খাম্বা ছিল, বিদ্যুৎ ছিল না, না। সেটা আবার এই সময় আসলে দেখতেন যে ওইটা হয়ে যাইতো একই, ওই লুটপাটের একই ধারা, মানে মেগাতে যাইতো। মেগাই যাইতো আলটিমেটলি। ওর পরিণতি যেখানে আছে, তার ভিত্তিটা যা, ওটা মেগাতে যেই শেষ হতো। তো সেই জায়গায় জনগণের একটা প্রতিরোধের জায়গায় গড়ে তোলাটা দরকার, যেটা আমি মনে করি বাংলাদেশে অন্যতম সংকট হচ্ছে রাজনীতির। এদেশে বামপন্থী প্রগতিশীল রাজনৈতিক দলগুলো হিসাবে সেই কাজটা করতে পারতেছে না, তার দায় আমি এড়াইতে পারি না। ওইরকম একটা ঝড়ের পূর্বাভাস তৈরি করার জায়গায় যাওয়া দরকার, মানুষকে সঠিক জায়গা দেখিয়ে। সেইটা না হলে প্রচলিত যে সংকট, তার থেকে বেরোয় আসার কোনো পথ কিন্তু আমরা খুঁজেও পাবো না, জনগণ খুঁজে পাবে না। জনগণ হতাশ হবে, এই হতাশার মধ্যে সে অনেক সময় মন্দের ভালো খুঁজবে, যেটা মোটেই সমস্যার সমাধান আমাদেরকে করে দেবে না। বেলাল ভাই, মেগা প্রজেক্ট, মেগা লুটপাট, মেগা দুর্নীতি, আপনাদের সবকিছু মেগা থেকে আরো মেগার দিকে যাচ্ছে। আচ্ছা, এই কথাগুলো কিন্তু অনেকবার এসছে। যখন পদ্মা ব্রিজ করার কথা বলা হলো, তখন থেকেই আসছে যে লুটপাট হয়েছে। তারপর যখন এটা নিয়ে ইনভেস্টিগেশন শুরু হলো, ওয়ার্ল্ড ব্যাংক পিছিয়েই গেল। জানেন আপনারা কাহিনীগুলো। সেটা হচ্ছে তখন ওয়ার্ল্ড ব্যাংকে বলা হলো কোথায় লুটপাটটা হয়েছে, আপনারা তো টাকা দেন নাই, তো লুটপাটটা কথা হয়েছে। যখন তারা আসলো, কথা বললো যে লুটপাটের কথা হয়েছে, এইটা রাইট। কে লুটপাটের কথা বলছে? আপনার মন্ত্রী বলছে, আপনার সেক্রেটারি বলছে। সরাই দিলাম তাদেরকে, মাননীয় প্রধানমন্ত্রী সরিয়ে দিলেন তাদেরকে। তারপরেও তারা সেটা প্রমাণ করতে না পেরে এখন এসছে ওয়ার্ল্ড ব্যাংক আরেকটা পদ্মা সেতু করার জন্য। Right. এই হলো মেগা না, সেটা প্রজেক্ট। ওয়ার্ল্ড ব্যাংকের ক্ষেত্রে ঠিক, কিন্তু বেলাল ভাই, আপনি আমার- নিশ্চয়ই আমার বলতে কথা চাইছেন হচ্ছে যে যে 4 লেন মহাসড়কের কোথায় ক্ষেত্রে বলেন? আপনারা যে প্রাক্কলিত ব্যয় যা ছিল তার থেকে যে কত ভাগ ব্যয় বেড়েছে। বেড়েছে। যখনই- তারপরে আপনারা যে পদ্মা সেতু আমি কোন টাকা থেকে আমি কোথায় চলে গেছে? এই কথাটাতে আসছি। সেটা হচ্ছে যখনই সময় বাড়বে, সময় বাড়বে, স্বাভাবিকভাবে এই প্রজেক্টের ব্যয়টা অবশ্যই বাড়বে। এখন আমাদের তো ধরেন অতীতে এই ধরনের মহা পরিকল্পনা অথবা এই ধরনের উন্নয়ন আমরা প্রত্যক্ষ করব, এটা তো আমরা কোনোদিন ভাবি নাই, কিন্তু আমাদের ভাবার মধ্যে ছিল না। আমরা দিন দিন এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ আমাদের করতে হবে। কত দ্রুততম সময়ে আমরা টাকাটা সেভ করতে পারি, কখন? যখন যত দ্রুততম সময়ের মধ্যে আমরা কাজটা শেষ করতে পারি, তাহলেই আমাদের কিন্তু সাশ্রয় হয়। প্রতি বছর আমাদের যে রাস্তা নিয়ে আমরা যত কথা শুনি, উন্নয়ন অবকাঠামো নিয়ে যেসব কথা শুনি, সেগুলির সাথে দুর্নীতির কথাটাও যে প্যাকেজ হয়ে আসে, সেটা কি শুধু কথারই কথা? এইটা না, কথার কথা। দুর্নীতি যে একদম নাই তা তো না। জি। সমাজ থেকে দুর্নীতি নির্মূল হয়ে গেছে এই কথাটা কে বলবে? কেউ বলবে না। right. কিন্তু পার্সেন্টেজটা দেখতে হবে যে আমরা কোন জায়গায় অবস্থান করছি। আমাদের কি একদম মহা দুর্নীতি, খাম্বা মার্কা দুর্নীতি আমরা শুরু করে দিয়েছি? সেটা না। আমরা কি কোনো উন্নয়ন করি নাই? সেটা না। আমরা দৃশ্যমান উন্নতি হচ্ছে, কিন্তু আপনি হয়তো বলছেন যে দৃশ্যমান উন্নতির সাথে দুর্নীতি হয়তো কিছু হচ্ছে, দুর্নীতি একদম ঢালাওভাবে আমি বলবো না, কিন্তু দ্যাট ইজ অ্যাট পার। ওকে, অ্যাডভোকেট নিতা রায় চৌধুরী, আমরা একদম চট করে যেতে হবে। আমাদের একজন দর্শক দিনেশ, তার নাম, তিনি বলছেন যে আপনি যখন বললেন যে বেশিরভাগ লোক আপনাদেরকে সমর্থন করে, তাহলে একটি আন্দোলনও সফল হয় না কেন? আন্দোলন মানে দেশে যখন ফ্যাসিবাদ চলে তখন আন্দোলনের শক্তিকে সাময়িকভাবে নিতাই ভাই কণ্ঠরোধ করে দেওয়া হয়। নিতাই দাঁড়িয়ে দেশের বর্তমানে যে বিচার ব্যবস্থা, বর্তমানের যে আপনার কি বলে আইন প্রয়োগকারী সংস্থা, জি, সবকিছুই এই রাষ্ট্রযন্ত্রের মূল চালিকা শক্তি। এই রাষ্ট্রযন্ত্রটাকে দখল করে রেখে শাসক গোষ্ঠী বর্তমানে কয়েকদিন আগে আমরা শুনলাম প্রধান বিচারপতির বক্তব্যকে সমর্থন জানাচ্ছেন পার্টি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। না, প্রধান বিচারপতির বক্তব্য এবং ব্যবস্থাটা এক নয় কিন্তু। আচ্ছা, যেমন আপনি দেখবেন যে এই যে মহাসচিবের বিরুদ্ধেই 100-র উপরে মকদ্দমা দাখিল করেছে, সমস্ত মকদ্দমা হচ্ছে মিথ্যা, 300-র উপরে মানুষ মরেছে 3 মাসের মধ্যে।
কেউ না কেউ তো তার মামলা 300-র উপরে একটা ঘটনাও তো এ পর্যন্ত তদন্ত করে বলা যায়নি এই- যে অমুক আপ- মেরেছে, আপনি তমুক একজন মেরেছে। আপনি একজন ফৌজদারি আইন না, বিশেষজ্ঞ, এই ঘটনা কিভাবে প্রমাণ করা যাবে আপনি আমাকে বলেন তো। না না এটা প্রমাণ করবে কেমনে? প্রমাণের প্রশ্নই ওঠে না, কারণ একটা বাসে একটা বোমা মারতে একটা লোক লাগে, জি। সেটা সরকারি দলের লোক মারলো না necessarily. পুলিশ মারলো, Not necessarily, সেটা not necessarily. কিন্তু তদন্তে পাওয়া যাচ্ছে না। না মানে আপনারা অবরোধ দেখবেন আর সরকারি দল অতএব- বেলাল ভাইরা অতএব- বোম মেরে মেরে তা সফল করে দিবে আমার সেটা। আমার বক্তব্য হচ্ছে যে একটু আগে আমি বলে গেছি, এই যে আপনারা এখন অবরোধ নাই, সরকারি দল তো এখন ইচ্ছা করলে বোম মারতে পারতো, মারে তো না। এখন মারে না, এখন তো তারা তো এই প্রজেক্ট ছিল এইটাই। ও প্রজেক্ট বাড়ি- যাই হোক, এই প্রজেক্টের Time কথাটি frame. আবার কিছুটা বেশি মানে আমাদের শেষ সময় শেষ হবে বেলাল ভাই। টাইম ফ্রেমে এখন প্রজেক্ট শেষ হয়ে গেছে, এগুলো আসলে কথার কথা। অ্যাডভোকেট নেতারে যদি দাদার একটা- মোবারক দাদার হোসেন একটা বেলাল কথা আমাদের বলতে চাই। আমাদের সবাই শেষ। এই ছিল আজকে বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।